Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল খানের ব্যবস্থাপনায় ঢাকা প্রিমিয়ার লিগের দল গুলশান ক্রিকেট ক্লাবের সুযোগ পেয়েছেন যুব বিশ্বকাপ জয়ী পেসার শাহিন আলম। মূলত এই দলটা থেকে বিসিবির কাউন্সিলর হচ্ছেন তামিম। 2.5 বছর ধরে যুব বিশ্বকাপ জয়ী পেসার শাহিন আলমের ম্যাচ খেলার সুযোগ না পাওয়ার ঘটনা নিয়ে রিপোর্ট করেছিল যমুনা টেলিভিশন। সেই রিপোর্ট জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানের নজরে আসে। তামিমের ব্যবস্থাপনায় শাহিনের সুযোগ মিলেছে ঢাকা প্রিমিয়ার লিগের নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাবে। এতক্ষণ শুনে মনে হতে পারে বরাবরের মতো বড় ভাইয়ের দায়িত্বই পালন করেছেন তামিম, তবে ঘটনার শেষ এখানেই না। পাকাপাকিভাবে গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিচ্ছেন তামিম। শোনা যাচ্ছে দলটা থেকে কাউন্সিলরশিপও কিনতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক এই ক্যাপ্টেন। যদিও দলটার অফিসিয়াল বলছেন এখনই কোনো কিছু চূড়ান্ত হয়নি, তবে তামিম যে দায়িত্ব নিয়ে দল গড়তে সাহায্য করছেন, পৃষ্ঠপোষকতায় সাহায্য করছেন, এটা পরিষ্কার। আসলে দায়িত্ব বলতে দায়িত্ব না, মানে স্পন্সর করতেছে। এখনো অফিসিয়ালি কোনো কিছু হয় নাই। সত্যি কথা বলতে আপনাকে যে বলবো ইয়েস অর নো, কথা হচ্ছে আর কি ভাই। তরুণ ক্রিকেটারদের নিয়ে বেশ ভালো একটা দল গড়েছে গুলশান ক্রিকেট ক্লাব। যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিমার সহ অধিনায়ক জাওয়াদ আবরার এই দলেই খেলবেন। গতবারের ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ খেলা এইচপির খালিদ হাসানও এই দলে। দলটার হেড কোচের দায়িত্বে খালেদ মাহমুদ সুজন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আমরা যে বিষয়টা দেখছিলাম যে যমুনা টেলিভিশনে কিন্তু ইনিশিয়ালি একটা রিপোর্ট প্রচার করা হয়েছিল এবং এরপরেই সেটা নজরে এসেছে। তবে এখনও যে বিষয়টা অফিসিয়াল কোনো স্টেটমেন্ট বা অফিসিয়াল কোনো বার্তা পাওয়া যায় নাই যে এই ক্লাবটার সঙ্গে তামিম ইকবাল খান জড়িত হচ্ছেন কি হচ্ছেন না। তবে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আয়োজনের তো কোনো কমতি নেই। আজ থেকে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চায় নাজমুল শান্তর দল। আইসিসি ক্রিকেট একাডেমিতে বাংলাদেশ সময় বিকেল 3:30টায় শুরু হয় দলের অনুশীলন সেশন। দুবাইয়ে তাপমাত্রা এই মুহূর্তে অনেকটা ঢাকার মতোই। আবহাওয়ার সাথে মানিয়ে নেবার বাড়তি চ্যালেঞ্জ তাই থাকছে না বাংলাদেশ দলের। গত বছরের শেষ ভাগে বাংলাদেশ শারজাতে আফগানিস্তানের সাথে সিরিজ খেললেও অনুশীলন করেছিল দুবাইতে। তাই তো এখানকার কন্ডিশনের সাথে দ্রুতই অভ্যস্ত হবার কথা টাইগারদের। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠের লড়াই শুরু হবার আগে পাকিস্তানে দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি 12টি দেশ এবং অঞ্চল থেকে টেলিভিশনে সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা। সেই সঙ্গে প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টে সম্প্রচারিত হতে যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। 16টি ফিডে 9টি ভাষায় চ্যাম্পিয়ন্স ট্রফি উপভোগ করবেন ক্রিকেট ভক্তরা। ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি, তামিল সহ আরও 5টি ভাষায় শোনা যাবে ধারাভাষ্য। স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং স্পোর্টস 18-এ এসব ভাষায় সম্প্রচারিত হবে খেলাগুলো। আর বাংলাদেশের দর্শকরা খেলা উপভোগ করবেন টি স্পোর্টস ও নাগরিক টিভিতে। পাশাপাশি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা দেখা যাবে টফি অ্যাপেও। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে 5 স্পিনার কেন? কারণ খুঁজে পাচ্ছেন না দেশটির সদ্য সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বরুণ চক্রবর্তীকে দলে নিতে গিয়ে ছন্দে থাকা ওপেনার জয়সওয়ালের বাদ পড়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দুবাইয়ের মাটিতে 5 স্পিনার নিয়ে খেলতে যাওয়ার পেছনে কোনো চুক্তি দেখেন না অশ্বিন। আইসিসির যে কোনো টুর্নামেন্টের আগেই ফেভারিট থাকে ভারত। মেন ইন ব্লুদের নিয়ে তাই আলোচনা সমালোচনা চলতে থাকে সমান তালে। এবার দুয়ারে থাকা চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত দল নিয়ে সমালোচনায় দেশটির সদ্য সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। 6 কমপ্লিট ব্যাটার, 4 অলরাউন্ডার আর 5 স্পেশালিস্ট বোলার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল গড়েছে টিম ইন্ডিয়া। তবে সমস্যাটা হয়েছে দলে 5 জন স্পিনার রাখায়। জাদেজা, আকসার, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ আর বরুণ চক্রবর্তী এই 5 জনকে দলে নিয়ে দুবাইয়ের মাটিতে খেলতে যাওয়ার হিসাব মেলাতে পারছেন না অশ্বিন। আমি বুঝতে পারছি না আমরা কেন এত বেশি স্পিনার দুবাইয়ে নিয়ে যাচ্ছি। 5 স্পিনারকে দলে জায়গা দিয়েছি, জয়সওয়ালকে বসিয়ে রেখেছি। হ্যাঁ, এটা ঠিক যে বাইরের সফরে গেলে আমরা 3-4 জন স্পিনার নিয়ে যাই, কিন্তু দুবাইয়ে 5 স্পিনার কেন জানি না। আমার মনে হয় 2 জন না হলেও অন্তত 1 জন স্পিনার বেশি হয়ে গেছে।
বরুণ চক্রবর্তীকে দলে নিতে আগের ঘোষিত দল থেকে বাদ দেওয়া হয়েছে ছন্দে থাকা ওপেনার ইয়াশাসবি জয়সওয়ালকে। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে ভালো করার ফলস্বরূপ দলে জায়গা পেয়েছেন বরুণ। তবে দুই লেগিকে একসাথে কিভাবে খেলাবেন, খেললেও সেটা কতটা কার্যকরী হবে দুবাইয়ের উইকেটে, তা নিয়ে যথেষ্ট সন্দিহান রবিচন্দ্রন অশ্বিন। কুলদীপ যাদব তো খেলবেই, তাহলে বরুণের জন্য কিভাবে জায়গা বের করবেন? সে বোলিং ভালো করে, দুজনকে একসঙ্গে খেলানো যায়, যেটা আমার কাছে ভালোই মনে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, দুবাইয়ে বল কি খুব বেশি টার্ন করে? কিছুদিন আগে ILT20 শেষ হলো, তখন তো দুবাইয়ে বল তেমন একটা টার্ন করতে দেখলাম না। দলগুলো 180 রানও খুব সহজেই তাড়া করেছে। এই দল নিয়ে আমার অস্বস্তি হচ্ছে। 20 ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। গ্রুপ পর্বে রোহিত কোহলিদের অন্য দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ড। বাংলাদেশের স্কোয়াডে আছে 3 স্পিনার মেহেদি মিরাজ, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। পেস নির্ভর পাকিস্তান দলে একমাত্র নিয়মিত স্পিনার আবরার আহমেদ, আর নিউজিল্যান্ড দলে মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল। তবে ভারত ছাড়া অন্য দলগুলো খেলবে পাকিস্তানের মাটিতেও। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফাহিম আশরাফের অন্তর্ভুক্তিতে খুশি নন পাকিস্তান দলের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান, এমনটাই দাবি দেশটির সাবেক ওপেনার বাসিত আলীর। মূলত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাত্র 2 ওভার 2 বল করানো হয়েছে ফাহিমকে। বাসিত আলী বলছেন, রিজওয়ান স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন ফাহিমের দলে আসাটা মানতে পারছেন না তিনি। সেই সাথে বাবর আজমের ওপেনিং পজিশনে আসাটাও ভালো চোখে দেখছেন না সাবেক এই পাক ক্রিকেটার। ক্ষোভ ঝেড়েছেন পিসিবির পরিকল্পনা ও পদ্ধতি নিয়েও। এদিকে ভারত পাকিস্তান মহারণ উত্তেজনাপূর্ণ হলেও সেই ম্যাচে নজর দেওয়া উচিত বলে মনে করছেন বাসিত। পরিবর্তন করা হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম, জাতীয় স্টেডিয়াম ঢাকা। এই নতুন নামে নতুন করে যাত্রা শুরু দেশের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক এই ভেন্যুটির সংস্কারের অংশ হিসেবে বসানো হয়েছে স্পেন থেকে উরিয়ানা ফ্লাড লাইট। চলতি মাসে ফ্লাড লাইটের কাজ শেষ হওয়ার আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। তবে আন্তর্জাতিক মাপের স্টেডিয়ামের পরিচয়ে নিজেকে মেলে ধরতে অপেক্ষা করতে হবে চলতি বছরের জুন মাস পর্যন্ত। শেষ পর্যন্ত বদলে গেল ঢাকার পল্টনস্থ দেশের অন্যতম প্রধান ও ঐতিহাসিক ভেন্যুর নাম। ভেন্যুটির নতুন পরিচয় জাতীয় স্টেডিয়াম ঢাকা, যা আগে পরিচিত ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নামে। জাতীয় ক্রীড়া পরিষদের এক চিঠিতে নিশ্চিত করে নতুন বছরে নতুন নামে যাত্রা শুরু করার বিষয়টি। নাম বদলালেও গতি বদলায়নি স্টেডিয়াম সংস্কারের কাজ। ম্যারাথন গতিতে চলছে পরিবর্তনের কাজ। প্রায় 4 বছর ধরে চলা এই সংস্কারের মূল চ্যালেঞ্জ ছিল ফ্লাড লাইট। সেই চ্যালেঞ্জ উতরেছে জাতীয় ক্রীড়া পরিষদ। স্টেডিয়ামের চলমান সংস্কারের নতুন সংযোজন স্পেন থেকে উড়িয়ে আনা এই ফ্লাড লাইট। জাতীয় আমাদের যে স্টেডিয়াম সেটা অপারেশনে আছে। ফ্লাড লাইটগুলো যেটা LED ফ্লাইট লাগানো হচ্ছে, যেটা ক্যানোপিতে লাগানো হচ্ছে মডার্ন পদ্ধতিতে, আমরা শুরু হয়েছে। আমরা যে টার্গেট দিয়েছিলাম ফেব্রুয়ারির ভিতরে সম্পন্ন হবে, আমরা আশা করি এর ভিতরে আমরা মাঠটা পেয়ে যাব এবং বাফুফে এবং অন্যান্য যারা আছে ব্যবহার করতে পারবে। বাফুফের চাওয়া ছিল যত দ্রুত সম্ভব ফিরিয়ে দেওয়া হোক মাঠ। কাজের গতিশীলতা দেখে মাঠ পাওয়া নিয়ে সংশয় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। তবে সেই সংশয় উড়িয়ে দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব। আমাদের হাতে আরও 15 দিন আছে, আমরা আশা করব যে এর ভিতরে হয়তো আমরা বুঝিয়ে দিতে পারবো। আর অন্যান্য যে বিষয়গুলো ছিল সেগুলো, যে রিপেয়ারিংয়ের কাজগুলো সবগুলো সম্পন্ন করা হয়েছে। বাফুফের এখানে আমি মনে করি না যে কোনো সন্দেহ থাকার কোনো কারণ আছে যে এই মাঠ অলরেডি তাদের সঙ্গে আমাদের সম্পন্ন হয়েছে সমস্ত চুক্তি, তারা এখনই ব্যবহার করছে, কোনো অসুবিধা আমি দেখছি না। আন্তর্জাতিক মানদণ্ডের কথা বিবেচনা করেই তৈরি করা হচ্ছে এই জাতীয় স্টেডিয়াম। জুনের মধ্যেই আন্তর্জাতিক মানের মাঠ বুঝিয়ে দেওয়ার আশা প্রকাশ করছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব। আমরা আশা করি যে স্ট্যান্ডার্ডে বাফুফে এবং আমাদের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সেটা অনুসরণ করেই জাতীয় স্টেডিয়ামকে আমরা ঠিক করেছি। বাফুফে অলরেডি তাদের বিশেষজ্ঞ টিম কিন্তু ভিজিট করেছে এবং তারা স্যাটিসফাই, আপ টু যতটুকুন কাজ হয়েছে তারা স্যাটিসফাই। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। সামি, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু 9টি ভাষায় আসলে কমেন্ট্রি হতে যাচ্ছে। এবারের BPL এ প্রথমবারের মতো বাংলা ভাষায় তুমি কমেন্ট্রি করছো। আসলে এই যে এতগুলো দেশের ভাষা নিয়ে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি সবাই শুনতে পারবে, মানুষের কাছে রিচ অনেক বেশি বাড়বে, এই বিষয়টা তুমি কিভাবে দেখছো? কিভাবে দেখছি সেটা তো বলতে পারবো না, তবে এই যে 9টি ভাষায় ধারাভাষ্য হচ্ছে, এর মধ্যে একটা ভাষায় আমি ধারাভাষ্য করছি এটুকু এখন পর্যন্ত জানি। যদি না শেষ পর্যন্ত অথরিটি আমাকে ক্যান্সেল করে কোনো একটা কারণে। সো সেই জায়গাটা ডেফিনেটলি ইটস আ গুড ইনিশিয়েটিভ। বাংলা ভাষাভাষী যারা দর্শক আছেন, যারা হয়তো বা বাংলায় ক্রিকেটটা শুনতে পছন্দ করেন, যারা হয়তো ইংরেজির খুব কঠিন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বুঝতে পারেন, তাদের জন্য
ডেফিনেটলি সেটা একটা ভালো জায়গা হতে পারে এবং আমার জন্য এটা একটা নিউ এক্সপিরিয়েন্সের জায়গাটা হতে পারে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। গুড লাক ফর ইউ। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ে অবস্থান করছে বাংলাদেশ। বিপিএল মাতানো ইনফর্ম তাসকিন আহমেদ ভালো করবেন বলেই বিশ্বাস পেস বোলিং কোচ তালহা জুবায়ের। তালহার মতে ব্যাটিং সহায়ক উইকেটে পেসারদের রোলটা খুবই গুরুত্বপূর্ণ। এক বিপিএল আসরে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড গড়েছিলেন তাসকিন আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে ইনফর্ম তাসকিনের জ্বলে ওঠা চাই। জানিয়ে রাখা, গত বছর ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তাসকিন। 2021, 22, 24 তিনটা আইসিসি ইভেন্টেও তাসকিনের পারফরমেন্স ছিল টপ ক্লাস। তাসকিন যেভাবে বোলিং করছে এবং যেই কনফিডেন্স ওর আছে এখন, ও যেখানেই খেলবে আমার ধারণা ও ভালো খেলবে, কারণ একটা বলারের পিক টাইম থাকে, একটা বলারের কনফিডেন্স লেভেলটা হাই থাকে। সো ও এখন বিপিএলেও যেরকম বোলিং করলো কিংবা যেভাবে ও মেন্টাল স্টেটটা আছে, আমার মনে হয় ওর ভালো ছাড়া খারাপ কিছু না। হ্যাঁ, অবশ্যই একটা চ্যালেঞ্জ তো থাকবেই, কারণ অপোনেন্ট টিম অনেক স্ট্রং থাকবে, উইকেটটা ব্যাটসম্যানের ফেভারে থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তালহা। খুব কাছ থেকেই দেখেছেন তাসকিন সাকিবদের প্রস্তুতি, কোথায় তারা বেশি মনোযোগ দিয়েছেন, উইকেট নেয়ায় নাকি রান আটকানোয়। ফ্ল্যাট ট্র্যাকে আপনি যদি উইকেট বের করতে না পারেন তাহলে ডিফিকাল্ট। সো আপনার নতুন বলে ভালো জায়গায় বল করা, সুইংটা যতক্ষণ আপনি পাবেন ওই সুইংটা মেনটেন করা, কিংবা দেখেন এগুলো একটা ন্যাশনাল টিমের প্ল্যানিংয়ের মধ্যে থাকে। এইগুলো যদি আমি আলাপ না করাটাই ভালো, কারণ এই জিনিসগুলো যদি ওপেন হয়ে যায় তাহলে একটা টিমের স্ট্র্যাটেজি ওপেন হয়ে যায়। রানা, সাকিব, তাসকিন, মুস্তাফিজদের মধ্যে তাসকিনের পাশাপাশি ফিজি সবচেয়ে সিনিয়র, তাই দল হিসেবে ভালো করতে মুস্তার রোলটা গুরুত্বপূর্ণ। আপনি দেখেন যারাই আছে টিমে তাদের সবাইরই যেদিন যে খেলবে তার সবার উপরেই দায়িত্বটা থাকবে সমানভাবেই। সো হ্যাঁ, এক্সপিরিয়েন্সের দিক থেকে যারা এক্সপিরিয়েন্স, মুস্তাফিজ, তাসকিন, এদেরকে লিড করতে হবে সো দ্যাট যে যারা আছে বাকিরা তারা যেন ওদেরকে ফলো করতে পারে। সো ওরা যতটা ইজি করে দিতে পারবে আমাদের জন্য ততটা ইজি হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ 20 তারিখ ইন্ডিয়ার বিরুদ্ধে, পরের 2 ম্যাচ নিউজিল্যান্ডের পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। সামি, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের হয়ে আসলে এক্স ফ্যাক্টরটা কে হতে যাচ্ছে, তোমার যদি প্রেডিকশন আমি জানতে চাই। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমে এক্স ফ্যাক্টর যদি কাউকে হতে হয় সেটা বোলিং সাইড থেকে হওয়ার সম্ভাবনাটা বেশি এবং সেটা পেস বোলারদের মধ্য থেকে হওয়ার সম্ভাবনাটা বেশি। বিশেষ করে দুবাইতে যে ধরনের স্টিকি উইকেটে খেলা হয় নর্মালি, কেন যেন মনে হয় নাহিদ রানার র পেসটা এবার খুব ইফেক্টিভ হতে যাচ্ছে এগেইনস্ট দ্য ম্যাচ উইথ ইন্ডিয়া। জানি না যে নাহিদ রানাকে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা খেলাবে কিনা টিম ম্যানেজমেন্ট, সেটাও একটা কোয়েশ্চেনের জায়গা হতে পারে যে আসলে দুবাইতে যেহেতু মুস্তাফিজকে প্রেফার করে কিনা, মুস্তাফিজ, তানজিম সাকিব এবং তাসকিন আহমেদ। বাট আমি সবসময় নাহিদ রানার মতো গতিময় বোলার রাখাটা প্রেফার করি এই কারণটা হচ্ছে ওই র পেসটা হয়তো অনেক ডিফারেন্স ক্রিয়েট করে দিতে পারে। সো এই ডিফারেন্সটা ক্রিয়েট করার জন্যই যে আলটিমেটলি তুমি হয়তো বা একটা বল 140-এ খেলছো বা 135-এ খেলছো, 130-এ খেলছো, কিন্তু সেটা যখন 145, 46, 47-এ যায়, এই যে 5-7 কিলোমিটারের ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা অনেক বেশি মাত্রায় ভোগাতে পারে একটা টিমকে। তো আমার কাছে কেন যেন মনে হয় যে ওয়ানডে ফরম্যাট ব্যাটাররা এমনিতেও একটু ডিফেন্সিভ মেন্টালিটিতেই থাকে, টি20-র মতো ওই রকম ফ্লারিশিং নেচারে থাকে না। সো নাহিদ রানা ইজ গোয়িং টু বি আ ভেরি ভাইটাল পার্ট ফর বাংলাদেশ, যদি বাংলাদেশ খেলায় নাহিদ রানাকে ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচটা। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আদারওয়াইজ পুরো টুর্নামেন্টে আমার মনে হয় তাসকিনের ভালো করার বেশ পসিবিলিটি আছে। ওকে, আমার মনে একটু ফুটবলের দিকে ফেরত যাওয়া উচিত আমাদের। ক্রিকেট নিয়ে আমরা কথা বলছিলাম। ভিনিসিয়াস জুনিয়র সৌদি লিগে যাচ্ছেন কিনা এমন প্রশ্নে বিরক্ত কার্লো আনসেলত্তি। রিয়াল জার্সিতে তিনি খুশি আছেন, ইতিহাস করার অপেক্ষায়, মন্তব্য রিয়াল মাদ্রিদের এই কোচের। এদিকে স্প্যানিশ সংবাদ মাধ্যম বলছে সৌদি লিগের প্রধান নির্বাহীর সাথে সাক্ষাৎ করেছেন ভিনি। 5 বছরের চুক্তিতে দেওয়া হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় 13,000 কোটি টাকার প্রস্তাব। 2027 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি আছে দলটির ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের সাথে। তবে এরই মধ্যে গুঞ্জন রোনালদো, নেইমারদের মতো সৌদি লিগে যাচ্ছেন ভিনি, সেই নিয়ে আলোচনা চলছে জোরে সোরেই। তবে বারবার এমন প্রশ্নে বিরক্ত কার্লো আনচেলত্তি। তার মতে রিয়ালেই খুশি আছেন ভিনি, তাকে নিয়ে একদমই চিন্তিত নন রিয়ালের এই কোচ। এই বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে। আমি কি এই ইস্যুতে বিরক্ত? হ্যাঁ। আমি কি এ নিয়ে চিন্তিত? না। আমি কি তাকে খুশি দেখছি? হ্যাঁ।
আমরা তাকে নিয়ে খুশি। 1-2 সপ্তাহ আগে যা বলেছিলাম, এই ইস্যুতে তার চেয়ে বাড়তি কিছুই বলার নেই। এই বিষয় নিয়ে আমরা কথাও বলি না, সেও কথা বলে না। আমি তাকে সেই পুরনো ভিনিসিয়াসের রূপেই দেখছি। সৌদি আরব থেকে ভিনির কাছে প্রস্তাব এসেছে কিনা সেসব নিয়ে যেমন ভাবতে চান না, তেমনি মাদ্রিদের হয়ে ভিনির ইতিহাস গড়ার অপেক্ষায় আনচেলত্তি। প্রশ্ন উঠছে সে প্রস্তাব পেয়েছে নাকি পায়নি, সে কি তার ভাবনা পরিবর্তন করবে? তবে আমি যেটা দেখছি সেটা নিয়ে বলতে পারি। আমি দেখছি সে উপভোগ করছে এবং সে এই ক্লাবের হয়ে ইতিহাস গড়তে চায়। এদিকে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার দাবি, সৌদি প্রো লিগের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেছেন ভিনিসিয়াস। তাদের তথ্য মতে 5 বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এই ব্রাজিলিয়ান তারকাকে। এমনকি এর জন্য 1 বিলিয়ন ইউরো বেতনের প্রস্তাবও নাকি দিয়েছে সৌদি, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় 13,000 কোটি টাকা। এদিকে ইএসপিএনের দেয়া তথ্য মতে রিয়ালের কাছে কিলিয়ান এমবাপ্পের চেয়েও বেশি পারিশ্রমিক দাবি করেছেন ভিনিসিয়াস। তবে আলোচনার টেবিল থেকে গুঞ্জনের সত্যটাই এখন দেখার অপেক্ষা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।